রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসনকে যদি আমি কালকে হাত ধরে এখানে এসে বসিয়ে দিই যে আপনি রাত্রিবেলা বসে থাকুন, সেটা কেমন দাঁড়াবে? তখন উনি গিয়ে বলবেন যে আমাকে বিকাশবাবু আইন শেখাবার জন্য ডাকতেন রাত্রিবেলা? এই সমস্ত অর্থ অর্থহীন প্রলাপ দায়িত্বপ্রাপ্ত মানুষ যখন করেন, তখন বুঝতে হবে যে এই সমাজটাকে ওই সমস্ত দায়িত্বপ্রাপ্ত মানুষেরা ধ্বংস করার কাজে লিপ্ত আছেন, সমাজকে রক্ষা করার কাজে লিপ্ত নেই। গ্রামের মহিলারা কত অসহায় অবস্থা হলে পরে, কতটা সাহস সঞ্চার করলে পরে যে কথাগুলো বলছেন এই কথাগুলো বলতে পারেন। আর মহিলা কমিশনের চেয়ারপারসন বলছেন তাদের ডেকে নিয়ে যাওয়া হতো পিঠে বানাবার জন্যে, নাকি তাদের পিঠে অন্য কিছু লাগাবার জন্যে? তাদের যাকে পছন্দ হতো ধরে নিয়ে যাওয়া হতো নিশি ডাক, বলছে রাতের বেলা লক্ষ্মী ভাণ্ডারের মিটিং এর নাম করে ডাকা হতো, স্কুল ঘরে তাদেরকে বন্ধ করে চাবি লাগিয়ে দেওয়া হতো, যাকে ভালো লাগতো তাকে বসিয়ে রাখা হতো দীর্ঘক্ষণ। এর বেশি মহিলারা লজ্জায় বলতে পারছেন না। একজন মহিলাকে শুধুমাত্র বসিয়ে রাখার তো কোনো কারণ নেই, চাবি দিয়ে আটকে রাখারও কারণ নেই। সে চাবি দিয়ে আটকে রাখা হতো এবং বসিয়ে রাখা হতো, ওই পর্যন্ত মহিলারা নিজেদের স্বাধীনতা বজায় রাখার জন্য বলছেন। তার পরবর্তী কি হতো এটা যে কোনো সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ বুঝে নেবেন। সন্দেশখালির ঘটনায় মুখ্যমন্ত্রীর মুখে এখনো পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া গেল না, মুখ্যমন্ত্রী নীরব। কিন্তু এই ঘটনায় মুখ্যমন্ত্রী নীরব, যারা তাদের পার্টির কর্মী, যে সমস্ত মহিলারা অভিযোগ করছেন তারা তো তৃণমূল কংগ্রেস করে, তারা প্রকাশ্যে বলছে তাদের উপরে এই নির্যাতন। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কবে মুখ্যমন্ত্রী কিছু বলবে? মুখ্যমন্ত্রী কেন বলবেন? মুখ্যমন্ত্রী জানেন ওখানে তৃণমূল কংগ্রেসের যারা করছে এই কাজগুলো, তারা মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথে মুখ্যমন্ত্রীর যে আদর্শ, সেই আদর্শকেই বাস্তবায়িত করছেন। সেই আদর্শে প্রতিপালিত মুখ্যমন্ত্রী, তিনি তো আদৌ চিন্তা করবেন না। তিনি তো নিশ্চিত জানেন যে ওখানে যা হচ্ছে তার কর্মসূচি মেনেই হচ্ছে, সেই জন্য তিনি চুপ করে আছেন। 144 ধারা জারি হলো কোর্টের নির্দেশে উঠলেও, কিন্তু এখনো 19টা জায়গায় বেছে বেছে 144 ধারা জারি করলো। এটা থেকে প্রমাণ হয় যে পুলিশ প্রশাসন কতটা ব্যর্থ। ওই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় 144 ধারা জারি করার মানেটা কি? তার মানে পুলিশের কোনো রকম নিয়ন্ত্রণ নেই। এবং পুলিশ ওখানে 144 ধারা জারি করছেন কেন? যে যাতে বাইরের মানুষ, তারা ওখানে যারা এইভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন তাদের সপক্ষে না দাঁড়াতে পারেন। সব জানতেন, সব জানতেন, এবং এটা তো উনি চালু করতে চান। মনে নেই যখন ধর্ষণ হয়েছে 2011-র পর থেকে উনি কী বলতেন? ছোট্ট ঘটনা, আর ধর্ষণ হয়েছে তো কী হয়েছে, ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে, এটা তো ওর বক্তব্য। এবং বয়স অনুযায়ী ক্ষতিপূরণের রেট ঠিক হতো, এবং যার ফলে যখনই পরবর্তীকালে ধর্ষণের কোনো অভিযোগ থানায় করতে যাওয়া হতো, থানা থেকে বলা হতো ওর সঙ্গে বসে মিটিয়ে নিন। তৃণমূল অফিসে ডেকে তাদের বলা হতো টাকা দিচ্ছি মিটিয়ে নাও, আর যারা মেটাতো না তাদের উপর জুলুম করা হতো। এরকম ঘটনা কত, আমার কাছে তো প্রচুর এরকম আসে। একটা ঘটনা তো আমরা বর্ধমানের সেই পরিবারটাকে আমাদের কলকাতায় নিয়ে চলে আসতে হলো। সে ধর্ষিতা হয়েছে, তাকে রাখতে গিয়েছিলাম, সেখানে যারা ধর্ষণ করেছেন তারা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, তারা আরও হুমকি দিচ্ছেন একটা আদিবাসী পরিবারকে। আর পুলিশের কাছে গেলে পরে আমাদের লোকেদের পুলিশ বলতে আমরা কি করব, আমরা তো বলছি প্রোটেকশন দেবো। কিসের প্রোটেকশন দেবে? আবার নিজেরাই বলছেন আমার কাছে 24 ঘন্টা থাকবো, সুতরাং আপনারা ওদের সঙ্গে বসে মিটিয়ে নিন। তার মানে যে ধর্ষণ করছে তার সঙ্গে বসে মিটিয়ে নিতে হবে যে রোজ ধর্ষণ করো না, সপ্তাহে একদিন ধর্ষণ করো। এই হচ্ছে তৃণমূল দলের আদর্শ, এবং সেই আদর্শকে বাস্তবায়িত করছে প্রশাসন। আজকে সন্দেশখালীর মেয়েরা বুকে ভরসা নিয়ে প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ করেছেন বলে এই সত্যগুলো সামনে আসছে। যদি আপনারা তদন্ত করেন দেখবেন এই ঘটনা পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে ঘটে চলেছে। বটেই তো, তৃণমূল কংগ্রেস আশাবর্তিতা হয়েছে। তৃণমূল কংগ্রেসের মমতা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই ভবানীপুর থানা থেকে একজন অপরাধীকে ছাড়িয়ে এনেছিলেন, এবং তিনি বলতেন আমি গুন্ডা নিয়ন্ত্রণ করি। তো পুলিশ বুঝে গেল যে মুখ্যমন্ত্রী যদি গুন্ডা নিয়ন্ত্রণ করেন তাহলে পুলিশের দায় সেই গুন্ডাদের রক্ষা করা। পুলিশও সেভাবেই কাজ করেছে। তা না হলে এই সামান্য সন্দেশখালী ঘটনায় পুলিশকে আদালতে গিয়ে 144 ধারা জারির যৌক্তিকতা দেখাতে না পেরে তারপর আদালতের পরামর্শ মেনে তারা ক্ষুদ্র ক্ষুদ্র যে 144 ধারা করছেন, এ থেকে কী প্রমাণ হয়? প্রমাণ হয় পুলিশ প্রশাসন ব্যর্থ, এবং তারা ওই 144 ধারা করে অপরাধীদের আড়াল করছেন। কি যুক্তি দেবেন যে শাহজাহানকে এখনও গ্রেপ্তার করা গেল না, শিবু হাজরাকে গ্রেপ্তার করা গেল না? শিবুর অভিযোগের ভিত্তিতে নিরাপদকে গ্রেপ্তার করা হলো, কারণ নিরাপদও সে মহিলাদের সংগঠিত করছিল। পুলিশও একদম তৃণমূলের যে রাজনৈতিক কর্মসূচি তাকে বাস্তবায়িত করছে।
শাহজাহান শেখ বলুন, এদের মধ্যে কি গুড় লুকিয়ে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মহিলারা বলছে এদেরকে অ্যারেস্ট করে নিন, আমরা শান্তিতে ওদের থাকবো। তো অ্যারেস্ট করবে না। কেন ওদের অ্যারেস্ট হলে পরে মমতার তো ভোট লুট হবে না। সামনে 2024-এর নির্বাচন, তারপরে 2026 এসে যাচ্ছে। মমতার হয়ে গুন্ডামি করে ভোট লুট করার যারা শরিক, তাদের কখনো মমতা গ্রেপ্তার করতে পারে? সেই জন্য শাহজাহান, শিবু হাজরা এইরকম যারা আছেন কেউ গ্রেপ্তার হবে না। বরং তিনি পরামর্শ দেবেন মহিলাদের যে আরও কিছুদিন ওদের তোমরা উপভোগ করতে দাও, তারপরে 26-এর নির্বাচনে জিতলে আমি এসে ব্যবস্থা করব। এই কথাটা বললো বলে দেখবেন, এই কথাটা বলতে হয়তো আমি বলে দিলাম তাই আর বলবে না, কিন্তু এটাই হচ্ছে পরিকল্পনা। না, আমি বলছি সন্দেশখালীর মা বোনেরা অভিযোগ করছে যে শাহজাহান শেখ সেখানে দাপিয়ে বেড়াচ্ছে, নাকি রাতের বেলা হলেই মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিকই তো, তারা তো দেখছেন। এ তো এই কথা তো যে কোনো সাধারণ বোধবুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতে পারবেন যে শাহজাহান যদি তৃণমূল এবং প্রশাসনের প্রশ্রয়ে এবং আশ্রয়ে না থেকে থাকেন, তাহলে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। আর আমরা দেখিনি কিভাবে গ্রেপ্তার করে বামপন্থী কর্মীদের। সে কোথায় আছে সেখান থেকে ঠিক খুঁজে বার করে নিয়ে আসে। এটা আমরা ঘন ঘন দেখেছি। সুতরাং এটা হচ্ছে শাহজাহান এবং এইখানকার এই যারা তথাকথিত নামটাম তো আমি সব জানি না, এরা হচ্ছেন মমতার আশীর্বাদ পুষ্ট সন্তান। এরা দুদিন বাদে বঙ্গশ্রী পেয়ে যাবেন। বলছি এই উত্তম সর্দার যিনি অ্যারেস্ট হয়েছিলেন, তিনি বলছেন আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না, যা জিজ্ঞাসা করার ওই মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসা করুন এবং শুভেন্দুকে জিজ্ঞাসা করুন, ওরাই সব করাচ্ছে। তো খুব ভালো কথা। ওরাই যদি সব করায় তাহলে উনি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করছেন না কেন? উত্তম, তিনি তো উত্তমের মতো কথা বলেছেন যে সব সেলিম এবং শুভেন্দু করাচ্ছেন। শুভেন্দু কী করাচ্ছেন না করেন তার জবাব শুভেন্দু দেবেন। তো আমরা তো নিশ্চয়ই বলতে পারি, আমরা কমিউনিস্ট পার্টির লোক, আমি আগেও তো বলেছি যে আমরা তো মানুষকে সংগঠিত করবই। ওরা কি ভেবেছে আমাদের খুন করে গুলি করে দমন করতে পারবে? আমরা মহিলাদের সংগঠিত করছি এবং করবো, মহিলারাই আজকে মুখ খুলছেন, সেই জন্যই ওরা ভয় পাচ্ছেন। বলছি বিরোধীদেরকে আটকানোর প্রচেষ্টা, সে আপনার সিপিএম বলুন বিজেপি বলুন, কাউকে ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। মানে আমি বলছি কি রহস্য ওখানে লুকিয়ে আছে? বিরোধীরা গেলে কি হবে? বিরোধী নেতারা গেলে নাকি আইন শৃঙ্খলা নাকি বিঘ্নিত হবে? বিরোধী নেতারা গেলে পরে যে মানুষগুলো ভয়ে আছেন তারা একটু সাহস পাবেন, তারা আবার রুখে দাঁড়াবেন, তারা আবার বলবেন। এই বিরোধী নেতাদের ঢুকতে না দিয়ে তৃণমূলের গুন্ডাদের ওখানে ছেড়ে দেওয়া হচ্ছে, তারা গিয়ে আবার সেই মহিলাদের বাড়ি বাড়ি ঢুকে হুমকি দিচ্ছেন। এটাই তো হচ্ছে কায়দা। না, আমি বলছি সিপিএমদেরকে বাধা আমরা দেখতে পাচ্ছি, আবার বিজেপিকেও রাজ্য সভাপতিকে গৃহবন্দী করে রাখা হয়েছে, মানে তাকে হোটেল থেকেই বেরোতে দেওয়া হচ্ছে না। মানে আমি বলছি বেরোলে কি হবে, মানুষের সাথে গিয়ে কথা বললে আবার কি তো হবে? এ কথাই তো বলছি যে আজকে আন্দোলনটা তৈরি করা হচ্ছে, সেই আন্দোলনটা যাতে তৈরি করতে না পারে, মেয়েরা যাতে মুখ খুলতে না পারে, এবং যারা আজকে মুখ খুলছে দুদিন বাদে তাদের উপর আবার পুনরায় অতিমাত্রায় জুলুম হবে। তাদের বলছে সেটা, মিডিয়া সরে গেলে তোদের হ্যাঁ, সেই জুলুম যাতে না হয় তাকে সংগঠিত করার কাজটাই তো করছে বামপন্থীরা। অতএব সেই জন্যই বামপন্থীদের উপর আক্রমণ, এবং অন্যান্য দল যারা এই ঘটনার প্রতিবাদ করছে তাদের উপর আক্রমণ। এইসব নুসরত জাহান, এই অভিনয় জগতে, আমি কারো নাম করতে চাই না, এইসব অভিনয় জগতের লোকেরা, তাদের সঙ্গে রাজনীতির কী সম্পর্ক? তাদের তাদের রাজনীতিতে চাই তাদের মুখ্যমন্ত্রীকে রাখার জন্য কি না, চেষ্টা করলো? মুখ্যমন্ত্রী জানেন ভোটটা উনি ওই চকচকে চেহারা দেখিয়ে ভোট নিয়েছেন। দেখেননি শতাব্দী রায় বলেছেন যে আমাকে দেখতে গেলে নাকি পয়সা দিতে হয়, এবার আমাকে বিনা পয়সায় দেখছেন। আর জানি না আর কী কী বলেছেন, আর কী কী দেখাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরা মানুষের আবেগকে চূড়ান্তভাবে আবেগকে ধর্ষণ করছেন। এই ফিল্ম আর্টিস্টদের আমি বুঝতে পারি, হ্যাঁ, ফিল্ম আর্টিস্টদের মধ্যে অনেকে সমাজ সচেতন লড়াই করেছেন, তারা আসছেন রাজনৈতিক জগতে, তাতে কোনো বিরোধ নেই। কিন্তু এদের কারো কোনো সমাজ সচেতনতার কোনো পরিচয় কখনো পেয়েছেন? মানুষের কোনো আন্দোলনের পাশে এরা দাঁড়িয়েছে? কখনো দাঁড়ায়নি। তো এদের দেখিয়ে ভোট পেয়েছেন, সুতরাং এরা কিছু বলবেন, এটা আশা করাই তো অন্যায়। আপনারা কী করে আশা করেন যে এই সমস্ত এমপি তারা নির্দিষ্ট সময়ে কোনো স্পষ্ট বক্তব্য রাখবেন? এই ভাবাটাই তো অপরাধ। এছাড়া আর কি, ওর পুতুলই তো। এই যে একের পর এক নেতা কর্মী যেভাবে অভিযোগ করছে, ওখানকারই তো তৃণমূল কংগ্রেসেরই তো, তাদের এত ক্ষোভ বিক্ষোভ, সেটা মুখ্যমন্ত্রী বুঝতে পারছে না? এরা তো আর সিপিএম নয়, এরা তো বলছে না আমি বিজেপি। মুখ্যমন্ত্রীর কাছে তার কথাই গ্রহণযোগ্য যে তার মুখ্যমন্ত্রীর হাতে ভেট পৌঁছে দিতে পারবেন। তোলাবাজি করে যারা টাকা দিতে পারবেন তারা, এবং যারা ওখানে ভোট লুট করতে পারবেন, তাদের কথা মুখ্যমন্ত্রী শুনবেন, অন্য কোনো কর্মীর কথা শুনবেন না। পুলিশ অত্যাচার করছে, রাতের বেলা তাদেরকে হুমকি দিচ্ছে।
পুলিশ, আবার সেই পুলিশই গিয়ে সকালবেলা এফআইআর নিচ্ছে, কি রকম? পুলিশ, ওই জন্য তো পুলিশ 144 করছে। এরপর মানুষ এই 144 ভেঙে চুরে তছনছ করে যখন ভেতরে চলে যাবে তখন পুলিশ বুঝতে পারবে। না, আমি বলছি তারা বিএসএফ চাই, তারা বলছে আমরা পুলিশের উপর আস্থা নেই, মা বোনেরা বলছেন। মা বোনেরা তো বলছেনই, তারা পুলিশের আচরণ তো তারা দেখেছেন, পুলিশের আচরণ তো দেখেছেন, পুলিশের প্রতি কোনো আস্থা তাদের নেই। তা আমরা দেখলাম তো, কত দেখবো, কত উদাহরণ দেবো। বলছি কোর্টের লড়াই লড়ছেন সন্দেশখালির জন্য, সন্দেশখালিতে কবে যাচ্ছেন? সন্দেশখালিতে আমাদের একটি টিম আজকে তারা গিয়েছেন সেফ ডেমোক্রেসির পক্ষ থেকে, আগামী দিনে আমরাও যাব। এবং শুধুমাত্র পারবেন না। সন্দেশখালিটাকে শুধু সন্দেশখালি বলে ভাব রাখলে হবে না, এটা গোটা পশ্চিমবঙ্গের আন্দোলন পরিণত করতে হবে। ঢুকতে দেবে কি না দেবে সেটা কি পুলিশের ইচ্ছার উপর নির্ভর করবে নাকি? সে ঠিকই ঢুকে যাবো, ওটা কোনো অসুবিধা নেই। সরাসরি চ্যালেঞ্জ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো পুলিশ মন্ত্রী, কি বলবেন? উনি তো দেখেছেন তো, আমি তো কত জায়গায় কতবার গেছি, কি আটকাতে পেরেছেন? পারেন নাকি? জুলুম করতে পারেন কিন্তু আটকাতে পারেন না।